আমরা এখন দাঁড়িয়ে আছি জিম্বাবুয়ে থেকে 1 কিলোমিটার দূরত্বে। সবাই মোটামুটি আমরা এখানে পাসপোর্ট নিয়ে আসছি। বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি জিম্বাবুয়ে এবং মোজাম্বিকের সীমান্তবর্তী এলাকায়। এই চা বাগানটাই জিম্বাবুয়ের বর্ডার। বাংলাদেশিদের জন্য পৃথিবীটা ছোট হয়ে আসছে। আমাদের বাংলাদেশে ছিল সাদা পাথর, সিলেটে এখানেও সাদা পাথর আছে। বাংলাদেশের নটা লট বলে বিশাল রিফিউজ করবে। এখানকার লোকাল মানুষদের সুইমিং পুল হচ্ছে এইটা। তো এই সে স্বর্ণদুয়া পানি। আমরা কিলোমিটার উপর কিলোমিটার গাড়ি ড্রাইভ করতেছি, আশেপাশে বাড়ি কেউ দেখা যায় না, শুধু মরুভূমির মতো জঙ্গল আর জঙ্গল। এটাই আসলে আফ্রিকা। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাকে আপনি বলতে পারেন গরিবের সুইজারল্যান্ড। হলিউড ফিল্মের সিনেমার দৃশ্য এখানে রেকর্ড করতে আসছিল। এগুলো মদ গ্রামীণ অঞ্চলে মানে মদের ছড়াছড়ি, স্থানীয়রা প্রচুর মদ খেয়ে থাকে অ্যাজ ইউজুয়াল। জিম্বাবুয়েতে খুবই ভালো পরিমাণে চা উৎপাদন হয়ে থাকে। ডুপ্লেক্স বাড়িঘরগুলো এখানে দেখা যায়। যে প্রাকৃতিক সৌন্দর্য এগুলো আসলে বর্ণনা করার মতো না। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ, আমি সাইফ। আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে ঘুরে বেড়াই। এখন আছি আনসিন আফ্রিকা চ্যানেলের অরিজিন মোজাম্বিকে, যেই দেশ থেকে আনসিন আফ্রিকা চ্যানেলের যাত্রা শুরু হয়। বাই দ্য ওয়ে, আমি এখন আছি মানিকা প্রভিন্সের দম্বে নামক একটা ডিস্ট্রিক্ট অবশ্যই এটা উপজেলা পর্যায়ে পড়ে আর কি। এইখান থেকে আজকে আমরা অনেক বড় একটা দল নিয়ে যাচ্ছি প্রায় জিম্বাবুয়ের বর্ডার এলাকাতে। আমি এখন আছি, আমার কাজিন বেলাল আছে এখানে। ইতিমধ্যে 2 গাড়ি সামনের দিকে আগাইছে অ্যান্ড এই গাড়িতে করে আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে। বাই দ্য ওয়ে, এখানে আজকে প্ল্যানিং হচ্ছে বেসিক্যালি আমাদের বেড়া শহর থেকে বেশ কয়েকজন গেস্ট আসছেন, ওনাদের সাথে আমরা একটু ঘুরতে যাচ্ছি। মোজাম্বিকে আসলে এরকম সময় কমই আসে যে এতগুলো মানুষ একসাথে জমায়েত হওয়া এন্ড একসাথে কোথাও ঘুরতে যাওয়া, এটা খুবই রেয়ার হয়ে থাকে। ইভেন আজকে অবশ্য রবিবার বন্ধের দিন, তারপরে এখানে সবারই কাজের মেলা। এইখান থেকে মুসুরিস 106 কিলোমিটার। যদিও বা ইতিমধ্যে আমি এর আগেও কয়েকবার যাওয়া হয়েছে এই এলাকায়, প্রথমবার যাচ্ছে আজকে। শাহেদ, কি অবস্থা? এই তো ভালো, খুব ভালো একটা জার্নি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ওইদিকে সালাউদ্দিন, সাইফুল সবাই আছে এন্ড বাইরের দৃশ্যটা দেখতে অনেকটাই এরকম। সকাল বাজে এখন মেবি 9:30 বা 10টার কাছাকাছি সময়। এখন আমরা বের হচ্ছি। আরেকটা মজার ইনফরমেশন দিয়ে রাখি, মোজাম্বিকে যখন আমি প্রথমবার আসি, প্রথম যেদিন আমি মোজাম্বিকে এন্ট্রি নিই আর কি, মানে আমার এইদিকে আসার জন্য বাসে করে বাইরে আসছিলাম। এই জায়গাটাতে মূলত আমার প্রথমে আসা। বেলাল তখন ব্যাচেলর ছিল, যদিও এখন সে ফ্যামিলি নিয়ে থাকে আর কি। তো বেলালের দোকান হয়তো আপনারা এর আগের ভিডিওসগুলোতে দেখেছেন। এদিকে মেবি তার কিছু টুকটাক কাজ বাকি আছে এখনো। বেলালের দোকান থেকে হয়তো বা হালকা পানি টানি নিয়ে এখন আমরা রওনা দিচ্ছি বেসিক্যালি। এখন দাঁড়িয়ে আছি, বিশেষ করে দাঁড়িয়ে আছি না, আপনাদের জন্যই দাঁড়ানো। পিছনে দেখতে পাচ্ছেন এই খালটা। স্বাভাবিকভাবে নদীর পানি একটু পরিষ্কার হওয়ার কথা বা পরিষ্কার হয়, কিন্তু দেখতে পাচ্ছেন এই পানিগুলোর কি অবস্থা, লাল কেন? কারণ আপনাদেরকে আগের ভিডিওসগুলোতে হয়তো বা দেখিয়েছিলাম যে এখানে মোজাম্বিকের প্রায় মাটির আনাচে বিভিন্ন জায়গায় স্বর্ণ খনি আছে বা স্বর্ণযুক্ত মাটি আছে। বিভিন্ন জায়গায় এখানে মানে স্বর্ণের যে মাইনগুলোকে পর্তুগিজ ভাষায় বলা হয়ে থাকে মিনা। বিভিন্ন মিনা আছে যেগুলো কিনা ব্যক্তি মালিকানাধীন বা কোনো প্রতিষ্ঠান মালিকানাধীন। ওই সমস্ত মিনাগুলো থেকে যে স্বর্ণগুলো খোদাই করা হয়, স্বর্ণযুক্ত মাটিগুলো, ওই মাটিগুলো এরকম নদীতে ধোয়া হয়ে থাকে, অথবা তাদের যে প্লান্ট ওইখানে ধোয়া হয়ে থাকে। অ্যান্ড ওই প্লান্ট থেকে স্বর্ণের মাটি ধোয়া পানি এইগুলো দেখতে পাচ্ছেন, স্বর্ণের মাটি ধোয়া পানি, তার উপরে আমরা দাঁড়িয়ে আছি। অ্যান্ড এদিকে সবার সাথে একটু দেখা করিয়ে দিই। ও পাশে জিম্বাবু না, আমরা এখন জিম্বাবু ট্যুরে আছি। সবাই পাসপোর্ট আনছে। হ্যাঁ, পাসপোর্ট গুলো একটু দেখান, দয়া করে। সবাই পাসপোর্ট আনছে। সবাই পাসপোর্ট দেখান। সবাই পাসপোর্ট দেখান। সবাই মোটামুটি আমরা এখানে পাসপোর্ট নিয়ে আসছি। ভাই অনেক ভাই পাসপোর্ট আনছেন না? জি জি আনছে, পাসপোর্ট আছে। তো এই যে পাসপোর্ট আনছে, উনি আবার মোজাম্বিকানো শাহিন ভাই, মানে এখানকার এই দেশের নাগরিক আর কি। তো যেটা বলতে চাচ্ছিলাম গাইস, আমরা আসলে ভিসা আবেদন করছি অনলাইনে। আমাদের একটা এজেন্সি আছে, ব্যক্তিগত এজেন্সি, সালাউদ্দিন ভাই দালাল্লা। কয়টা আপনি 12,000 মেথিকা, 12,000 মেথিকা, বাংলার প্রায় 20,000 টাকা। আপনি কত দিচ্ছেন? বাংলার প্রায় 10,000 টাকা আপনি দিচ্ছেন ভাই। আর কেউ দিচ্ছে টাকা? আপনার কাছ থেকে তো নিতে পারেন, আপনি মোজাম্বিকান হিসেবে আপনি তো দেন নাই মনে হয়, বিশ্বাস আসলে এখনো। তো সালাউদ্দিন ভাই এখানে মানে জিম্বাবুয়ের বর্ডারের পাশে একটা চা বাগান আছে, ওইটা জিম্বাবুয়ের বর্ডার পড়ছে আর কি। তো মেন বর্ডার থেকে আটকা দেখো তো সিলেট তো বেঞ্চে, তো মেন বর্ডার থেকে 200-300 মিটার যাবে, ওইটার জন্য জনপ্রতি 5,000 মেডিকেল বা 5,000-7,000 টাকা। আচ্ছা, জিম্বাবু ঢুকতে গেলে $50 এন্ট্রি ফি দিতে হয়, ওটা নিচে আর তো আপনাদের যদি জিম্বাবুয়ে ভিসা লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এটা ছিল আসলে টোটালি ফান। আমরা
মজা নিয়েছিলাম আর কি তার সাথে। তো এখন জিম্বাবুয়েতে যাচ্ছি আর কি আমরা বেসিক্যালি। দিকে গাড়ি যে দুইটার কথা বলছিলাম, পেছনে একটা, এইখানে একটা অ্যান্ড ওই পাশে একটা। তো এই সে স্বর্ণ দোয়া পানি, বাহ। মেহমানদের জন্য কিছু কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য এখানে একটা দোকান আসলাম। কারেন্ট আছে বেলাল এখানে? কারেন্ট এখন আছে না, আগে ছিল না, এখন আছে। সিমেন্ট প্রচুর চলে এখানে, এমন রিমোট এরিয়াতেও মানুষ সিমেন্টের কাজ করে বা বাড়িঘর বানায়। এই মোটরসাইকেলগুলো সব ইউজড মোটরসাইকেল এখানে বিক্রি হচ্ছে, দামও লিখে দিছে 58,000, 50,000 মেট্রিকা সাইকেল বাংলাদেশে 80,000, 90,000 দিয়ে এখানে বিক্রি হচ্ছে। আর এই দোকানে মানুষের স্বাভাবিক যে কি বলে নিত্য দৈনন্দিন খাবার শুটকি মাছটা, দোকানের ভিতরটা যদি আপনাদেরকে একটু দেখায়। কসে সা ভাই মামু কে গে trabalho Da Gordanap. estou aqui com um amigo. Como chama você? Estou esquecendo. Sena. Sena. Estou esquecendo o nome dele. Para grande aqui, muito grande. Para o telefone aqui. 1, 2, 3, 4, 5. 5 tipos de negócio que ele está controlando sozinho. Não é isso? Big Boss aqui, cheio de produto. Tá vendo? O que quer? Vai apanhar tudo mesmo, tudo. তো এটা কি বলে, সব জিনিস এমন কিছু নাই যে এখানে পাওয়া যাবে না। তাদের মেহমানদের জন্য টুকটাক কিছু পানীয় ব্যবস্থা হলো। এখন আমরা আগাচ্ছি বাকি পথ। মোটরসাইকেল যেগুলো নতুন আছে, নতুন মোটরসাইকেলগুলো এই ধরনের বক্সে করে আসে। এগুলো মদ, গ্রামীণ অঞ্চলে মানে মদের ছড়াছড়ি, স্থানীয়রা প্রচুর মদ খেয়ে থাকে অ্যাজ ইউজুয়াল। আর রাস্তা দেখেন জাস্ট এত নিট অ্যান্ড ক্লিন। তো 80 টাকা বাংলাদেশি টাকায় এই রাস্তাটার টোল। একটা জিনিস দেখেন, খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা এত রিমোট এরিয়াতেও এই জিনিসগুলো দেখেন, এই জিনিসগুলা মিস নাই। এখানে দুই সাইডে পুরো রাস্তা জুড়ে সুন্দরভাবে সাজানো এবং গোছানোভাবে এই রাস্তাগুলো নির্মিত হয়েছে। যারা নাকি জিওগ্রাফি নিয়ে ধারণা রাখেন বা পৃথিবীর সূচনা লগ্নের ইতিহাস নিয়ে ধারণা রাখেন, যদিও আমার অতটা বেশি ধারণা নেই আর কি। আমরা বিভিন্ন সময় শুনে থাকি যে পৃথিবীতে বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গার মাটিগুলো অনেক সময় শুনি ভলকানিক সয়েল বা এরকম আরো অনেক কিছু আছে। এই যে পাথরগুলো, আমি একটা সময় মনে করতাম যে এখানে এত এত বড় বড় পাথরগুলো কে ফেলে গেছে। তো পরবর্তীতে মানে টুকটাক যে আভাসটা পেলাম যে আমাদের পৃথিবীর যে মাটিগুলো হয়তো বা ভলকানো ছিল এক সময় বা এরকম কিছু ব্যাপার ছিল, সেই থেকে আসলে এই পাহাড়গুলো বা এই পাথরগুলো। তো ইতিহাস যদি ঘাটেন দেখবেন এখানে হাজার হাজার বছরের পুরনো মাটি বা এই রকমের যে রক গুলো রাস্তাঘাটে যে দেখা যায়, এগুলো এক একটার বয়স শত শত বছর, হাজার হাজার বছর। এইখানে একটু দাঁড়ালাম, সবাই মোটামুটি ফটো সেশন করতে চাই কি সবার মতো করে। উনি আমাদের হোসেন ভাই দাদা, উনি পাকিস্তানে আপনার আত্মীয়তা না, আমাদের বাবের বাড়ি আবার পাকিস্তান। তো कैसा लगा मेरा मजाक? बहुत अच्छा लगा यहाँ से आके, बहुत मजा आ रहा है। बहुत हम मजा लोग अभी जा रहे हैं, किधर जाना शाह है? बागान में जा रहा है। अच्छा, उधर दिलवाग भाई क्या कर रहे हैं उधर? दिलोर भाई वहाँ पे चीज़ी नहीं करो, मुंता दे देगी $300 का। अच्छा, बहुत मजा आ रहा है अल्हम्दुलिल्लाह। बहुत बहुत बढ़िया। इतिहास में बहुत सुंदर लग रहा है। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখতেছি। আল্লাহ দেওয়া নিয়ামত। নিয়ামত। এত সুন্দর জায়গা কোনোদিন আসি নাই। পৃথিবীতে আফ্রিকাকে ফ্রেশ হয়ে গেছে। আফ্রিকাকে বলা হয়ে থাকে বাঘ যে ন্যাচারাল একটা কন্টিনেন্ট হচ্ছে আফ্রিকা। তো মোটামুটি সবাই ছবি বা ফটো সেশন হচ্ছে আর কি। আগে দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিচ্ছেন অনেকে। তো বেলাল ভাই তো আছে আমাদের ড্রাইভার সাহেব। হ্যাঁ, ও নিঃশ্বাস বন্ধ করে রাখছে জাস্ট এখানে একটা ফিটিং দেওয়ার জন্য। আফ্রিকা মহাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মহাদেশটাকে বলা হয়ে থাকে ভার্জিন প্রকৃতির দেশ। আজকের ভিডিওটা সবচেয়ে বেশি উপভোগ করবেন যারা প্রকৃতির প্রেমী বাইরে আছেন, প্রকৃতির প্রেমীরা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন। এখানে যে দৃশ্যটা দেখা যাচ্ছে আসলে মনোমুগ্ধকর, কোটি টাকার দিয়ে বলা হয়ে থাকে। এই রাস্তাটা কত সুন্দরভাবে দেখেন, পাহাড় কেটে নির্মিত অ্যান্ড বিশাল বড় বড় সাইজের পাথরগুলো দিয়ে এই রাস্তার একটা সৌন্দর্য বর্ধন করা হয়েছে। আমরা একটু পর পর দাঁড়াচ্ছি। এখানে অনেক ভাইয়েরা আসছেন প্রথমবার। এলাকাটার সৌন্দর্য দেখে ওনারা আসলে বিমোহিত হচ্ছেন রীতিমতো। আপনারা কেমন উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট তো করবেন, আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করতে পারেন।
এটা আমার চাচা। কাকু কেসো? मैं बिल्कुल ठीक ठाक। পাকিস্তান থেকে বেঁধে আনছি বা কাকুকে। তো দেখেন ভাই কোন এরিয়াতে আমরা এখন আছি। এই জায়গাটাতে আসলাম, এখানে মানে আমরা অনেকজন একসাথে আসছি, তো একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময় করতেছে, স্থানীয়রাও দেখতেছে আমরা কিভাবে একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময় করে থাকি। এখানে মজার বিষয় হয়েছে ভাই, যার কাছে আসছি আর কি, জসিম আঙ্কেল, উনি সবাইকে ফ্রিতে চশমা বিতরণ করলো, গ্লাস। তো বাগের মধ্যে ভাই আমিও একটা পাইলাম, এমনিতে নাকি 100 টিকাস করে বিক্রি করে বাংলাদেশি টাকায় 160 টাকা। তো আমরা একটু আউটসাইডে আসছি, এখানে বাসার এরিয়ার দিকে এরকম বাসায় আর কি ওনারা থাকেন বেসিক্যালি। এখান থেকে আমরা একটু পরে অন্য জায়গায় রওনা দিব। এখানে সব স্থানীয়রা থাকে, এগুলো স্থানীয়দের বাড়িঘর। আর এখানে ওয়েলকাম। এখানে আমরা আমাদের বসার জায়গা হইলো। অনেকের কাছে হয়তো বা পরিবেশটা হয়তো ভাবতে পারেন যে এমন পরিবেশে থাকে ভাই, সেই বিষয়টা মোটেও ওরকম না। গ্রামে যেহেতু ব্যবসা বাণিজ্য করে থাকেন, অবশ্যই গ্রামীণ পরিবেশটাই ওনারা অ্যাডাপ্ট করছেন, যেন লোকালরা যারা আছেন আশেপাশে তারাও মনে করে যে না ওরা বিদেশি বা ওরা ব্যবসায়ী বা ওদের কাছে অনেক টাকা পয়সা যে আছে তা না, তারাও আমাদের মতো বসবাস করতেছে। এইটুকুই জাস্ট সমতা বা লাইফ স্টাইলের মধ্যে একটা ব্যালেন্স রাখার জন্য লোকালদের সাথে ওনারাও এইভাবেই থাকেন। না হয় এখানে চাইলে ডুপ্লেক্স বাড়ি ঘরে ওনারা থাকতে পারেন, কিন্তু এলাকাবাসীর মধ্যে যে একটা ব্যালেন্স, লাইফ স্টাইলের যে একটা সমতা, ওইটা থাকবে না। অ্যান্ড জাস্ট ওটা বজায় রাখার জন্যই এরকম পরিবেশটাকে ওনারা অ্যাডপ্ট করে নিয়েছেন অ্যান্ড রিল্যাক্সে ওনারা জীবনযাপন করেন এখানে। আর এটাতে ওনাদের জীবনের যে একটা নিরাপত্তা যে হুমকি, ওই বিষয়টাও আসে না। কারণ এখানে দেখা যায় যে এক্সাম্পল স্বরূপ অন্যভাবে নেবেন না, মনে করেন একটা মানুষ চোর, এখন সে একজনের বাড়িতে চুরি করতে যাচ্ছে, তো চোরের যে বাড়িঘর যার কাছে চুরি করতে যাচ্ছে তারও লাইফ স্টাইল সেম। তো এখন সে তো ওই চোরের মেন্টালিটিটা আর আনবে না যে আমি যার কাছে যাচ্ছি সেও তো আমার মতো একজন। এরকম হচ্ছে ব্যবসা বা যার কারণে এমন লাইফ স্টাইলটাকে ওনারা অ্যাডপ্ট করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা দুপুরে লাঞ্চ করলাম, কিন্তু কি দিয়ে লাঞ্চ করছি ভাই না দেখালে বিশ্বাস করতে পারবেন না। প্লেটের মধ্যে তরকারি থাকে স্বাভাবিক, এটা খুবই কমন একটা ব্যাপার বা খুবই কমন একটা সিনারিও। বাসার সাথে লাগানো এই মূলাগুলো দিয়ে খাইছি আমরা আলহামদুলিল্লাহ ভাই। বরপেট হাঁসের গোস্ত দিয়ে রান্না করছে এখানে, জাস্ট ওনারা খাওয়ার জন্যই আর কি। 1 পাটি 2 পাটি এদিকে আছে, এগুলো মেবি খাওয়া হয়ে গেছে। অ্যান্ড এখানে ছিল একটা আলু ক্ষেত, এখানে একটা আলু ক্ষেত ছিল, মনে হয় আলু শেষ। একটা আলু এই এমন সাইজের, টমেটো সাইজের আলু, মানে সাইজও ভালো হয়েছে, প্রপার দেশি যে আলু সে আলু। অর্থাৎ এইখান থেকে মূলা নিয়ে আলু নিয়ে মনে হয় হাঁসও পালে মনে হয় কোথাও, যদি না থাকে তাইলে হয়তো বা আশেপাশ থেকে কিনে নিছে। খাবার দাবার এত সস্তা। একটা উদাহরণ যদি দিই, বাংলাদেশে যদি একটা বিয়ের অনুষ্ঠানে খাবারের জন্য শুধু 5 লক্ষ টাকা খরচ করে থাকে, যেই খাবারটা ওই একই খাবার যদি এখানে বিশেষ করে মোজাম্বিকে আয়োজন করে থাকে, গ্রামীণ এরিয়া হলো তার কথাই নেই। আর ওই 5 লক্ষ টাকার খাবার সর্বোচ্চ 2 লক্ষ টাকা খরচ হবে, এর বেশি খরচ হবে না। মানে লিভিং কস্টের কথা বলছি, বিশেষ করে খাওয়া দাওয়া বা খাবার দাবারের কথা বলছি। তো আমরা এখন খেয়ে হয়তো বা সামনের দিকে আগাবো, জিম্বাবুয়ের বর্ডার সাইডের দিকে আমরা যাবো। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাকে আপনি বলতে পারেন গরিবের সুইজারল্যান্ড। পিছনের দৃশ্যগুলো দেখেন, মনে হচ্ছে জাপানের চেরি ফুল ফুটে আসছে এখানে, যদি আবার চেরি গাছ না বা চেরি ফুলও নাই কি। এখানে আসলে একটা বিষয় খুবই অদ্ভুত, আমরা কিলোমিটার উপর কিলোমিটার গাড়ি ড্রাইভ করতেছি, আশেপাশে বাড়িঘর দেখা যায় না, শুধু মরুভূমির মতো জঙ্গল আর জঙ্গল। এটাই আসলে আফ্রিকা, অ্যান্ড এটাই আসলে আফ্রিকার চিরচেনা প্রকৃতি। একটা কথা বলা হয়ে থাকে, বিশেষ করে এই যে মোজাম্বিক, মনে করেন পুরো বাংলাদেশের যতগুলো জনসংখ্যা তার 5 গুণ জনসংখ্যা এনেও যদি এই মোজাম্বিকে জাস্ট ফেলে দেওয়া হয়, একটা প্রভিন্সে যদি ফেলে দেওয়া হয়, তাও মনে করেন যে এখানে মানুষজন খুঁজে পাওয়া যাবে না। এত জায়গা খালি পড়ে আছে, এত জায়গা অনাবাদি পড়ে আছে। কৃষক বা কৃষি এখানে নাই বললেই চলে। এখানে এত জমি খালি পড়ে থাকার পিছনে একটা বড় কারণ হলো কৃষি জ্ঞান বা প্রযুক্তি জ্ঞান না থাকা এখানকার স্থানীয় মানুষদের কাছে। যদি প্রযুক্তি জ্ঞান থাকতো তাহলে দেখা যেত যে এখানে হাজার একর এক একজনে চাষ করে রাখছে। আর অর্থনৈতিক যে ব্যাংকিং সেক্টরগুলো আছে তারা শত কোটি টাকা
লোন দিয়ে রাখতো, জাস্ট তাদের এই জমিগুলো যেন আবাদ হয়। এই যে প্রযুক্তি জ্ঞান, কৃষি জ্ঞান বা কৃষির যে প্রযুক্তিকরণ বা কৃষির মধ্যে যে টেকনোলজি, এই বিষয়টা সিনক্রোনাইজড না হওয়ার কারণে এখানকার জনবসতিগুলো এমন and এখানকার জমিগুলো এমন অনাবাদি, কিন্তু জায়গাগুলো প্রচুর উর্বর, মাটি যথেষ্ট শক্তিশালী। এখানে স্থানীয় মানুষদের যে যাতায়াতের মাধ্যম শহরাঞ্চলে, আমার পাশে দেখতে পাচ্ছি যে গাড়িটা যাচ্ছে, এরকম গাড়ি, পিছনে একটা লরির মতো এক্সট্রা একটা এক্সটেনশন আপনারা দেখতে পেলেন, যে এখানে করে 1 টন 1.5 টন, ইভেন অনেক সময় 2 টন মালও এরকম দূর দূরান্ত শত শত কিলোমিটার পাড়ি দিয়ে শহর থেকে এই সমস্ত এরিয়াগুলোতে আনে, দোকানে বিক্রি করে থাকে। প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর দৃশ্যগুলো পাচ্ছি অ্যান্ড গাড়ি থামিয়ে কিছু মধুর স্মৃতি, প্রকৃতি মাখা স্মৃতি আমরা ছবি হিসেবে নিচ্ছি। যেই জায়গাটা পার হচ্ছি এখানে পাশে একটা অনেক বড় পাহাড় আছে, যে পাহাড়টাতে বলা হয়ে থাকে, যদিও বা আমরা এক্স্যাক্টলি জানি না, কোন একটা হলিউড ফিল্মের সিনেমার দৃশ্য এখানে রেকর্ড করতে আসছিল। এই যে বিশাল বড় পাহাড়টা দেখা যাচ্ছে, পাথরি পাহাড়, এই পাহাড়টার মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি জিম্বাবুয়ে থেকে 1 কিলোমিটার দূরত্বে। যে প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো আসলে বর্ণনা করার মতো না। পাহাড়ি এরিয়া, উঁচু নিচু রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, মুখে বলে প্রকাশ করার মতো না আসলে এই প্রাকৃতিক সৌন্দর্য। ওইদিকে যে গাড়িগুলো যাচ্ছে ওইগুলো জিম্বাবুয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা জিম্বাবুয়ের বর্ডার, যে অফিসিয়াল বর্ডার, এটা খুবই কাছে, মাত্র 1 কিলোমিটার। জিম্বাবুয়েতে খুবই ভালো পরিমাণে চা উৎপাদন হয়ে থাকে। মোজাম্বিকের বর্ডার সাইডে জানি না কোন দেশের কোম্পানি, একটা কোম্পানির চা বাগান দেখা যাচ্ছে অনেক বড়। তো এই চা বাগানটা দূর থেকে দেখতে এত কিউট দেখায়, অনেক সুন্দর দেখায়, আসলে মনোমুগ্ধকর প্রকৃতি, প্রকৃতির রং, সবুজে ছেয়ে যাওয়া এক দৃশ্য অনেক দূর থেকে উপভোগ করা যায়। এই সাইডের মানুষ, বর্ডার এলাকা বা সীমান্তবর্তী এলাকার মানুষের ইনকাম সোর্স অনেক হাই। বর্ডার সংশ্লিষ্ট অনেক ব্যবসা বাণিজ্য এখানে হয়ে থাকে, আর এখানকার বেশিরভাগ মানুষ পাশের দেশ জিম্বাবুয়েতে ভালো অবস্থানে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য করে থাকে, যার কারণে দেখা যায় এখানকার এলাকার মানুষ, স্থানীয় মানুষের আর্থিকভাবে সচ্ছলতাটা বেশি, যার কারণে দেখা যাবে অনেক বাড়িঘর খুবই উন্নত, অনেক সুন্দর ডুপ্লেক্স বাড়িঘর গুলো এখানে দেখা যায়। এখানে আরেকজন ভাইয়ের বাসায় আসলাম। এই বাসাটাতে আজ থেকে মেবি 2 বছর আগেও একবার আসছিলাম। যারা আমার ভিডিওস গুলো অনেক আগে থেকে দেখেন, আপনারা হয়তো বা দেখেছেন। এই বাসায় আজ থেকে আরো 2 বছর আগেও আসা হয়েছিল। সাতকানিয়ার তৈব ভাই, কেউ দেখছিলেন হয়তো বা। হ্যাঁ, সালাম আলাইকুম। তৈব ভাই একটা বোধ কি আছে না সাতকানিয়ার তো এইবার তো সাতকানিয়া হুয়া মেডিত ফেলে লোয়া। হ্যাঁ, সহি বাত। আজকে এখানে খুবই মজার একটা কাণ্ড করতে যাচ্ছে, আপনাদেরকে হয়তো বা বিষয়টা শেয়ার করা হয় নাই। যেটা হলো, যেহেতু জিম্বাবুয়ের বর্ডার সাইডে আসছি, এখানে মোটামুটি আমাদের সবার একটা প্ল্যান যে আজকে জিম্বাবুয়ে ঢুকবো, কিন্তু লিগালি না বা আবার ইলিগালিও না, ভিসা নিয়েও না, ভিসা ছাড়াও না। বিষয়টা অনেকটা এরকম, আমাদের বাংলাদেশ এবং ভারতের বর্ডার থাকে না, বাংলাদেশ ভারতের বর্ডারের মধ্যে অনেক সময় দেখা যায় যে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের মধ্যে অনেক সময় এমনও দেখা যায় একটা বাড়ির অর্ধেক পড়ছে বাংলাদেশ, অর্ধেক পড়ছে জিম্বাবুয়ে। একইভাবে এখানে যে চা বাগানটা আছে, চা বাগানের একদম যে বর্ডার, এটা পড়ছে মোজাম্বিকের কাছেই, আর বাকি বেশিরভাগ অংশ পড়ছে জিম্বাবুয়েতে। তো আমাদের সবার একটা শখ হলো যে জিম্বাবুয়ের মাটিতে আমরা পাড়া দিব বা জিম্বাবুয়ের মাটিতে আমরা পদার্পণ করব। এটুকুই, জাস্ট উই উড লাইক টু জাস্ট স্টেপ ইন জিম্বাবুয়ে ল্যান্ড। তো এটার জন্যই মূলত আমরা চাচ্ছি চা বাগানটা ভিজিট করার জন্য, যেন আমরা এটুকু বলতে পারি যে জিম্বাবুয়েতে আমরা একবারের জন্য হলো, কিছুক্ষণের জন্য হলো মাটিতে পা রাখছিলাম। বাট এটা অত সহজ হবে না। আমরা অবশ্য জিম্বাবুয়ের ভিতরে ঢুকবো না, ওইখান থেকে সিটিতে যাইতে গেলে অ্যাটলিস্ট 700-800 কিলোমিটার দূরে। এটার ইম্পর্টেন্স কতটা আপনারা গ্যাস করতে পারেন যে এখানে একটা ডোমেস্টিক এয়ারপোর্ট হতে যাচ্ছে খুবই রিসেন্টলি, মাটি কাটতেছে দেখা যাচ্ছে। আর মোজাম্বিকের একটা বিষয় ভালো লাগে যে যোগাযোগ ব্যবস্থা ভালো মন্দ যাই হোক, ডোমেস্টিক এয়ারপোর্টগুলো খুবই অপারেশনাল অবস্থায় আছে। যেখানে যেতে চান ডোমেস্টিক এয়ারপোর্ট ইউজ করা যায়। বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি জিম্বাবুয়ে এবং মোজাম্বিকের সীমান্তবর্তী এলাকায়। পিছনে একটা চা বাগান দেখা যাচ্ছে, এই চা বাগানটাই জিম্বাবুয়ের বর্ডার। চা বাগানের সাথে যে জাউ গাছের মতো কিছু গাছ দেখা যাচ্ছে, এগুলাই জিম্বাবুয়ে মোজাম্বিকের নোম্যান জোন বা নোম্যানস ল্যান্ড, 0 কিলোমিটার এরিয়া। তো আমরা চেষ্টা করছিলাম অ্যাটলিস্ট তারা কোনোভাবে অ্যালাউ করে কিনা। অনারেবল ভিসা তো গুগলে তো অনেক সময় দেখায়, তো আমরা অনারেবল ভিসার জন্য গেছিলাম। বলে বাংলাদেশ
বাংলাদেশিদের জন্য নট অ্যালাউড, বাংলাদেশি মাস্ট অ্যাপ্লাই অনলাইন বিফোর, ইফ ইউ গেট দ্য অ্যাপ্রুভাল দেন ইউ ক্যান এন্টার ইনটু দ্য স্টেট। এরকম একটা কথা আমরা শুনলাম। তো মোজাম্বিকান যে ভাই ছিলেন উনিও এন্ট্রি নেয় নাই, আমরা সব কেউ ঢুকতে পারবো না, তো উনি একা কি করবেন। কথা বলে দেখছিলাম রিকোয়েস্ট করে, মোজাম্বিকের ইমিগ্রেশন সহ আমরা ওই পাশে গিয়েছিলাম, গিয়ে চেষ্টা করে দেখেছিলাম, বাট একটা আঞ্চলিক ভাষায় কথা আছে সিডা ভিজা নাই। তো বাংলাদেশিদের জন্য পৃথিবীটা ছোট হয়ে আসছে, এটা আপনারা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় রিসেন্টলি বিভিন্নভাবে শুনতেছেন। এটাই হচ্ছে ফ্যাক্ট। আমরা এই দেশে বৈধ আছি সবাই, কিন্তু পাশের দেশ আমরা যেতে চাচ্ছিলাম, পারি নাই। ভিসা অনলাইন অ্যাপ্লাই করতে হবে, কিন্তু অনলাইন অ্যাপ্লাই করলে বাংলাদেশের নট অ্যালাউড বলে ভিসা রিফিউজ করবে। তো ইনশাআল্লাহ নিয়ত আছে বেরোছুন জিম্বাবুয়েতে ভিসা অ্যাপ্রুভাল নিয়ে যাওয়ার। আজকে এখানে ঢোকাটা মেন উদ্দেশ্য ছিল না, মেন উদ্দেশ্য ছিল যেহেতু আজকে রবিবার এবং আগামীকাল সোমবার, 2 দিন সরকারি ছুটি থাকাতে মোটামুটি অনেক দূর দূরান্ত থেকে আমরা এখানে ভাই ব্রাদারদের সাথে দেখা করতে আসলাম। পাশে যেহেতু বর্ডার, একটা চান্স নিয়ে দেখলাম, দ্যাটস ইট। তো এখন আমরা ব্যাক যাচ্ছি, তাদের কোনো দোষ দিচ্ছি না, কারণ তারা লটা ফলো করছে কি। অসংখ্য বাংলাদেশি প্রতি বছর এই জিম্বাবুয়ের উপর দিয়ে যায় পাশের দেশ দক্ষিণ আফ্রিকায়। যাদের দক্ষিণ আফ্রিকার ভিসা থাকবে, আমার ধারণা মতে খুব ইজিলি জিম্বাবুয়ে, বতসোয়ানা, নামিবিয়া এই দেশগুলোর ভিসা পাবে, আমার যেটা ধারণা। কারণ এই রোডটার মেন যে সাসপিসিয়াস ডেস্টিনেশন ধরা হয়ে থাকে বাংলাদেশ হিসেবে, সেটা হলো সাউথ আফ্রিকা। এখন সাউথ আফ্রিকার যদি লিগ্যাল ভিসা থাকে, তাহলে তারা অবভিয়াসলি আমাদেরকে অ্যালাউ করবে। এই হলো ব্যাপার। আমরা এখন ফিরে যাচ্ছি বর্ডার থেকে জিম্বাবুয়েতে এন্ট্রি না নিয়ে। তো এবার বাসায় দাওয়াত আছে তো রাতে, তো বলে যে রাতে খেয়ে থাকতে হবে। আমাদের কথা হচ্ছে আমরা থাকবো না, কিন্তু উনি জোর করতেছে অবশ্যই থাকতে হবে। এখানে ওনাকে খুলে নিয়ে বলছে, মানে ওনাকে শুদ্ধ নিয়ে আমরা যাবো। বন্ধুরা, আমরা এমন একটা জায়গা পাস করতেছি, একটা ছোট্ট নদী, নদীটা আঁকা বাঁকা হয়ে আধা কিলোমিটার বা 1 কিলোমিটার জায়গার মধ্যে 5 বার বাঁক নিছে। এই 5 বার বাঁকের মধ্যে স্ট্রেট একটা রাস্তা। এই রাস্তাটা করার জন্য নদীটাকে 5 বার ক্রস করা হয়েছে এবং 5টা ব্রিজ এখানে নির্মাণ করতে হয়েছে। দেখতে পাচ্ছেন, এটা আমরা 3 নাম্বার ব্রিজ পাস করতেছি, পিছনে আরো 2টা ফেলে আসছিলাম, সামনে আরো 2টা আছে। মোটামুটি 1 কিলোমিটার জায়গার মধ্যে 5টা ব্রিজ, জাস্ট ছোট্ট একটা নদীকে ক্রস করার জন্য। বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয় এই নদীটা পার হওয়ার জন্য। তো এরকম কিছু ইন্টারেস্টিং দৃশ্য দেখা যায়, বৈচিত্র্যময় প্রকৃতি বলা হয়। এটা 4 নাম্বার মেবি না, 5 নাম্বারটা শেষ করলাম মাত্র আমরা। আপনারা দেখতে পাচ্ছেন আফ্রিকার সৌন্দর্য, একটা ব্রিজ, যদিও ভাই পাশে রাস্তা ছিল আগে, রাস্তাটা ভেঙে যাওয়াতে এখন এটা নতুন ব্রিজ। কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, তার এই পাশে বাড়িঘর গুলো দেখা যাচ্ছে। কিভাবে এক্সপ্লেন করবো, প্রকৃতির প্রেমীরা নিশ্চয় আপনারা আপনাদের মতো করে বুঝে নিতে পারবেন সৌন্দর্যটা। ওইদিকে দেখা যাচ্ছে মানুষজন গোসল করতেছে, ব্রিজের পাশে একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, বড়শি দিয়ে মাছ ধরতেছে কিছু লোকাল। এরা কিভাবে মাছ ধরে দেখি একটু। মাছ আছে এখানে, মাছ ধরতেছে কিভাবে দেখেন। ও মাছ তো দেখা যাচ্ছে, বড়শি কি আদায় কি দিচ্ছে একটু দেখি তো। বাহ, মাছ তো পাইছে মাশাআল্লাহ তারা ভাই। ওরে বাবা, এখানে মাছ তো অবশ্য দেখা যাচ্ছে না তেমন একটা, বা ছোট ছোট কিছু মাছ পাচ্ছে, যে মাছগুলি দিয়ে তাদের যদি একবেলার খাবার হয় তাও মন দুঃখী। সেই থেকে মূলত এখানে তাদের মাছ ধরা, আর তাদের মাছ ধরা দেখে আপনারা বা আপনাদের উপভোগ করা। এখানে আরেকটা ব্যাগ দেখা যাচ্ছে, এই ব্যাগে এই ব্যাগে তো দেখি মাছ আছে, হালকা পাতলা দেখা যাচ্ছে বেশ কয়েকটা ছোট ছোট মাছ, যদিও বা। ওই পাশে যাচ্ছে সবাই, একটু দেখি। আমাদের বাংলাদেশে ছিল সাদা পাথর, সিলেটে এখানেও সাদা পাথর আছে, যদিও অত বেশি না, বেশিরভাগই আবার কালো পাথর। এরকম বেয়ে যাওয়া নদীতে স্থানীয়রা গোসল করে, কাপড় চোপড় ধুই, মানে ওয়াটার রিসোর্স আর কি লোকালদের জন্য। লোকালদের ওয়াটার রিসোর্স এখানে বলা যায়, এখানে গরিবের সুইমিং পুল। তো এখানকার লোকাল মানুষদের সুইমিং পুল হচ্ছে এইটা। এরকম আরো বিভিন্ন জায়গায় যেখানে এরকম পানি চলাচল করে থাকে, সেখানে স্থানীয়রা গোসল করে, কাপড় চোপড় ধুই। একটা এখানে গাড়ি দুধছে দেখা যাচ্ছে একজনে। দেলোয়ার ভাইকে পেয়ে রীতিমতো মজা নিচ্ছে দেলোয়ার ভাইয়ের সাথে। দেলোয়ার ভাই সুইমিং করতে নামছে দেখে এখানে সবাই হাসতেছে। Mana? Uga kan na. Uga kan lo. আপনাদের অনেকেই বলে থাকেন বা ভেবে থাকেন যে আফ্রিকার মানুষ মনে হয় গোসল করে না। কিছু কিছু জায়গায় টিউবওয়েল থাকে, কিছু কিছু জায়গায় এরকম নদী থাকে যেখানে তারা গোসল করে বা পানির রিসোর্সটা পেয়ে থাকে। আর কিছু কিছু জায়গা আছে পানি অনেক বেশি দুর্লভ হয়ে থাকে, ওই সমস্ত জায়গাগুলোতে আবার একটু টাফ হয়ে থাকে পানি পাওয়া বা গোসল করা। সবাই তো আর সব জায়গায় একরকম হয় না, মানুষের মধ্যে তাদের অভ্যাস বা স্বভাবের মধ্যে বৈচিত্র্যতা দেখা যায়। তো সেরকম আমরাও দেখতে পেলাম এখানে একটা নদী, যেই নদীতে খুবই অল্প পানি চলাচল হচ্ছে, আর সেখানে
মানুষ গোসল করতেছে, কেউ দেখলাম যে গাড়ি ধুচ্ছে, ওয়াশিং ধোয়ার যত কাজ তারা করতেছে। আমাদের আজকের প্ল্যান সাতকানিয়া তৈয়ব ভাইয়ের সাথে আজকে ডিনারের দাওয়াত আছে ওনার বাসায়। খেয়ে দিয়ে আমরা রওনা দিব ব্যাক টু ব্যাক। তো ততক্ষণ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। তৈয়ব ভাইয়ের বাসায় ভরপুর ডিনার করলাম, খায়াস মানে থামা হয়ে গেছে। এদিকে আসেন আইব ভাই, অনেক কষ্ট করছেন ভাই, থ্যাংক ইউ। সারাদিন রান্না করতেছেন উনি। আইব ভাই আবার সাতকানিয়া, আপনাদের সাতকানিয়া দেখে অনেকে ভিডিও দেখে, কমেন্ট করে অনেকে। আসেন ayan na. Magbo, ya sa tabi staff tagar maninggi hoy, দেশ দি মাইয়া staff কুজিয়া। মানে সেও হেল্প করতেছে লাইক। রাত হয়ে গেছে প্রায় 8টা বাজে, আমরা এখন ব্যাগ হচ্ছে, এখন যাচ্ছি বেলালের বাসায়। গতকালকে এই বাসায় ছিলাম, এখন বাজে দুপুর 12টা। এতক্ষণ কইছিলাম গত রাতে অনেক বেশি টায়ার্ড ছিলাম দেখে এসে সবাই যার মতো ঘুম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেলাম অ্যান্ড দুপুরে লাঞ্চ করলাম। মেহমান যেহেতু এতগুলো মেহমান আসছে, এখানে হয়েছে কি বেয়াগা সিটি থেকে জায়গা আসছেন, আমরা এখানে এই সাইডের মানুষ প্রায় বেয়াগা সিটিতে যাওয়া হয়, ওনারা যথেষ্ট আপ্যায়ন করেন। আমাদের প্রায়ই যাওয়া হয়, কিন্তু ওনারা আসেন বছরে একবার বা 2 বছরে একবার, এবং অনেকে আসেন যারা ফার্স্ট টাইম আসছেন। এই থেকে ওনাদের প্রতি একটা সম্মান প্রদর্শন, দ্যাটস ইট, আর বেশি কিছু না। যথেষ্ট খাইলাম ভাই সবাই মিলে। এখন দুপুর বাজে প্রায় 12টা, আমরা ব্যাগ হচ্ছি, যেখান থেকে আসছিলাম ওইদিকে ব্যাগ চলে যাচ্ছি। তো এই পর্যন্ত জানি না কেমন উপভোগ করলেন। জিম্বাবুয়ে ঢোকার ট্রাই করছিলাম, বাট ঢোকা হয় নাই। চেষ্টা করবেন ইনশাল্লাহ বেরোসন জিম্বাবুয়ে ট্যুর যাওয়ার জন্য, যদি সম্ভব হয়ে থাকে বা যদি ভিসা পেয়ে থাকি। তো চ্যানেলটা যদি মন চাই তো সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে আমরা সকলেই। অ্যান্ড এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখায় আপনাদেরকে, যে এইখানেও বেলালের ছোট্ট একটা এরিয়া আছে, যেখানে নাকি বাংলাদেশের খুবই রেয়ার কিছু জিনিস, বিশেষ করে মোজাম্বিকের জন্য বলা হয় থাকে খুবই রেয়ার। যারা চিনে থাকেন কলিকাতা বাহকপাতা বলা হয় থাকে মনে হয় এটাকে, বাংলাদেশের যে জেনুইন নাম। আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। তো এই ধনিয়া পাতাটা এখানে সার্কুলেট করা হচ্ছে সব জায়গায়, যারা আসছেন ওই দিক থেকে ওনাদেরকে দেওয়া হচ্ছে একটা একটা করে, যেন ওইখানে গিয়ে রোপণ করে অ্যান্ড কি বলে বংশ বিস্তার করে আর কি। কলা পাতার মধ্যে দিয়ে মুড়িয়ে দেওয়া হচ্ছে সবাইকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, বেসিক্যালি দেখা হবে হয়তো বা নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।